নয় ছয় পডকাস্টে আজ আমাদের সাথে এমন একজন মানুষ উপস্থিত আছেন, তিনি কেবল একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব নন, বরং আমাদের এলাকার সফল উদ্যোগপতি, যার তার মেধা ও সাহসের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার প্রথম 19 তলা এই সুউচ্চ ফ্ল্যাট প্রকল্পের মাধ্যমে। আজ আমরা কথা বলবো তার ব্যক্তিগত জীবন, তার স্বপ্নের এই প্রকল্প এবং আমাদের এলাকার ভবিষ্যৎ নিয়ে। স্বাগত জানাই শ্রদ্ধেয় আনোয়ার স্যারকে। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে আমরা সকলেই চিনি, তবুও আপনার পরিচয়টা আমাদের 9-6 দর্শকদের সামনে একটু দেন। আমার পরিচয় তো সবাই জানা আছে। আমার নাম হচ্ছে আনোয়ার আলী। বাড়ি আগে মণ্ডলপাড়ায় ছিল, এখন এখানেই বাড়ি। আর সাময়িকভাবে আমি এখন মালদা শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ। একজন মানুষের বর্তমান সাফল্যের পিছনে তার অতীত সংগ্রামের বড় হাত থাকে। আপনার শৈশব এবং বেড়ে ওঠার দিনগুলো কেমন ছিল? ছোট থেকে বড় হয়েছি লড়াই করে, লড়াইয়ের মাধ্যমে লড়াইয়ের ময়দানে এখনো আছি, লড়াই চলছে, এগিয়ে যাচ্ছি। আপনার শিক্ষা জীবনের কোন অভিজ্ঞতাটি আপনাকে আজকের এই উদ্যোগপতি সত্তাকে তৈরিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে? না, লেখাপড়া তো আমরা করেছি, ভালোভাবেই করেছি, যতটুকু পড়াশোনা করেছি নিখুঁতভাবেই করার চেষ্টা করেছি। এবং এই সংগ্রামময় জীবন, এই লড়াই করতে করতে যে অভিজ্ঞতাগুলো হয়েছে তাতে মনে হয়েছে যে আমরা মানুষ চিন্তা যদি তার ঠিক থাকে এবং চিন্তার মাধ্যমে যে পরিকল্পনাগুলো মাথায় আসে সেগুলো বাস্তবায়নের যদি উপযুক্ত সংগ্রাম করে, কেউ যদি লড়াই করে, তো সেটা হতে পারে। আমরা সেটাই করেছি এবং বহু কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছি। আজকে আমাদের একটা কাজ হয়তো সফল হচ্ছে, ফলে অনেকে জানতে পারছে, কিন্তু এর পিছনে অনেক ব্যর্থতার ইতিহাস আছে। অনেক কাজ করতে গিয়ে করতে পারিনি, ফেল করেছি, হুমড়ি খেয়ে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, এই চলছে। ওকে, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হিসাবে আপনি কেন প্রথাগত চাকরির পথে না গিয়ে উদ্যোগপতি হওয়ার সিদ্ধান্ত নিলেন? না, চাকরি করতে গিয়ে তো চাকরি করেছি, কিছুদিন চাকরি তো করেছি, বিভিন্ন কোম্পানি চাকরি করেছি, কলেজে পড়িয়েছি, তারপরে ছেড়ে দিয়েছি এই কারণে যে যেখানে চাকরি করা যায় সেখানে নিজের জীবনটা নিয়েই চলা যায়, কিন্তু একটা উদ্যোগ যদি তৈরি করা যায় যেখানে আরও 4টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এটা একটা বড় জিনিস। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা এলাকার আর্থিক সমৃদ্ধি যদি না হয় তাহলে তার সামাজিক, তার সাংস্কৃতিক, তার বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ডগুলো সেগুলো ঠিকভাবে বিকশিত হয় না। ফলে চাকরি জীবনে নিজের রোজগার হয়, কিছু ছেলে মেয়েকে হয়তো কিছু শিক্ষা দেওয়া যায়, জ্ঞান দেওয়া যায়, কিন্তু তাদেরকে যে বিকাশের যে বিভিন্ন দিকগুলো সব কিছু সম্ভব হয় না। বেসিক এডুকেশন তো সবারই থাকে, কিন্তু সেটাকে ফুলে ফলে বিকশিত করতে গেলে তার যে বাস্তব অভিজ্ঞতা এবং যে জগৎ, রাজনৈতিক জগৎ, অর্থনৈতিক জগৎ, সামাজিক জগৎ, সেখানে তাকে টিকতে গেলে তাকে কর্মক্ষম হতে হবে, কাজের মধ্যে আসতে হবে, এবং সেটা যদি দিশা দেখাতে হয় তাহলে নিজেও লড়াই ময়দানে থাকতে হবে এবং কাজ করতে হবে, শুধু সুখী জীবনযাপন করলে হবে। তাহলে আপনি কি চাকরি করার সময় ডিসাইড করেছিলেন যে আমি চাকরি করতে করতে ছেড়েছি, আমার চাকরি থাকা অবস্থাতেই চাকরি ছেড়েছি। ওকে স্যার, আপনার জীবনের আদর্শ বা অনুপ্রেরণা কি? আমার জীবনের আদর্শ অনুপ্রেরণা হচ্ছে আমার পরিবার, আমার বাবা মা। তাদের অভাব অনাটনের মধ্যে জীবনযাপন দেখেছি, সে থেকেই লড়াইয়ের প্রেরণা পেয়েছি যে না, নিজেকে এগোতে গেলে যেমন শিক্ষার দরকার আছে, তেমন নানা রকম বিচিত্র কাজকর্মের অভিজ্ঞতারও প্রয়োজন আছে। আমাদের সুজাপুর না তো শহর না তো গ্রাম, এটা একটা মফস্বল এলাকা, এটা সেমি আরবান এরিয়া। এই মফস্বল এরিয়ায় নতুন চমক নিয়ে এসেছেন রুবি রেসিডেন্সিয়াল টাওয়ার। এই যে রুবি রেসিডেন্সিয়াল টাওয়ার নির্মাণের প্রকল্প আপনার মাথায় প্রথম কিভাবে এলো এবং কবে থেকে কিভাবে শুরু করলেন? আমাদের এই সুজাপুর কালিয়াচক এলাকাটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ, ডেন্সলি পপুলেটেড এরিয়া। ওয়েস্ট বেঙ্গলে কলকাতা এবং আসানসোলের পরে জনঘনত্বের দিক থেকে আমাদের এখানে সবচেয়ে বেশি, কিন্তু মাথাপিছু জমির পরিমাণ, পার ক্যাপিটাল ল্যান্ড যেটাকে আমরা বলি, সেটা কিন্তু অত্যন্ত কম। তো সেই থেকে আমার চিন্তা আসলো যে ভবিষ্যতে এখানে কালিয়াচকের মানুষ বা নয়মৌজার মানুষ যদি টাকা নিয়েও ঘুরে তখন হয়তো প্রয়োজনে 2 কাঠা জায়গা পাবে না। তো আমাদের
জায়গার তো বিস্তার ঘটছে না, একটাই রাস্তা হচ্ছে যে আমাদের উপর দিকটা ফাঁকা আছে, আকাশের দিকে আমরা যেতে পারি। সেই চিন্তা থেকে ভাবলাম যে না, এখানে একটা হাই রাইজ হতে পারে, করবো। তো সেই হাই রাইজ করতে গিয়ে আইনি সমস্যা, সরকারি নানা নিয়ম কানুন, প্রশাসনিক বিভিন্ন বিষয়, সেগুলো সবার সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সহযোগিতা নিয়ে এবং গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে কাজটা এখন হচ্ছে। থ্যাংক ইউ। এত বড় একটা প্রজেক্ট শুরু করার সময় আপনার সবথেকে চাইতে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এর একটা দিক হচ্ছে যে ফান্ড ম্যানেজমেন্ট, দ্বিতীয় দিক হচ্ছে এর যে অ্যাপ্রুভাল, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা জেলা পরিষদে প্রথম গিয়েছিলাম, জেলা পরিষদ আমাদের জানালো যে ওরা 5 তলার বেশি কোনো পারমিশন দিতে পারে না। তো আমরা এর জন্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করি, তারা এটা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে জেলা পরিষদের রেকমেন্ডেশন লাগে, বা তারা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা নেয় এবং এটা ফরওয়ার্ড করে দেয় ওখানে। এবার পিএনআরডি, যেটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারা আমাদেরকে সাজেশন দেয় যে আপনারা প্ল্যান তৈরি করুন, করে সেটা থার্ড পার্টি অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির অভিজ্ঞ যারা আছে কনস্ট্রাকশন ডিভিশন, তাদেরকে দিয়ে আর্কিটেকচার, তাদেরকে দিয়ে স্ট্রাকচারাল ডিজাইন যদি সেরকম হয় এবং ফায়ার অ্যাপ্রুভাল দেয়, তাহলে আমাদের দিতে কোনো অসুবিধা নেই। স্যার, এখানে তো জেলা পরিষদ না, জেলা পরিষদের বাইরে আপনাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা পারমিশন বার করতে হয়েছে, সেক্ষেত্রে সেটা পিএনআরডি, ডিপার্টমেন্ট অফ পিএনআরডি, সেক্ষেত্রে কতটা আপনাকে? তো তারা সব রকম সাহায্য সহযোগিতা করেছে এবং ওরাও চেয়েছে, আমাদের রাজ্য সরকারও চেয়েছে যে না, একটা এলাকার ডেভেলপমেন্টের জন্য এগুলো কাজে লাগবে, তো কেউ যদি উদ্যোগ নিয়ে করে তো আমরা তাদের সাহায্য করবো না। ওকে। তো গভর্নমেন্টের তরফ থেকে সব রকম সাহায্য সহযোগিতা করেছে, তারা পরামর্শ দিয়েছে এবং উপযুক্ত যারা এই কাজে অভিজ্ঞ লোক তাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে, আমরা তাদের পরামর্শ নিয়েছি। আমাদের যাদবপুর ইউনিভার্সিটির দীপঙ্কর ভট্টাচার্য কনস্ট্রাকশন ডিভিশনে, তিনি একসময় প্রধান ছিলেন, তিনি তার টিম, আমাদের এখানকার বালিয়াডাঙ্গার রফিকুল ইসলাম ও আমাদের জেলার একমাত্র কি বলে চার্টার্ড ইঞ্জিনিয়ার, একমাত্র ইঞ্জিনিয়ার মালদা জেলায় সম্ভবত রফিকুল সাহেবই আছেন, তিনি এর 12-13 জনের টিম মিলে এর স্ট্রাকচার এবং আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করে। ফায়ার এক কথায় তাদের ডিজাইনে সন্তুষ্ট হয়ে অ্যাপ্রুভাল দেয়। ফায়ার অ্যাপ্রুভাল হওয়ার পরে পিএনআরডি যথাসময় দিল এবং আমাদের সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি, তিনি এক নির্দেশ মারফত জেলা পরিষদকে অর্ডার দেয় যে তোমরা একে স্যাংশন দিয়ে দাও। ওকে। সেই হিসেবে তারা স্যাংশন দিয়েছে। একটি 19 তলা বিল্ডিং নির্মাণের প্রযুক্তিগত এবং নিরাপত্তা সংক্রান্ত কি কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? এখানে ফায়ার সেফটি থাকছে, আর বাইরের সিকিউরিটি বলতে তো আমাদের তো ফিজিক্যাল সিকিউরিটি থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, সিভিক অ্যামিনিটিসও অনেক থাকছে, যেমন সুইমিং পুল থাকছে, ইনডোর গেম থাকছে, জিম থাকছে, রুফটপে গার্ডেন থাকছে, ইত্যাদি তো থাকছে। আর বিল্ডিং সেফটির দিকটা তো স্ট্রাকচার ডিজাইনের উপরে নির্ভর করে। স্ট্রাকচার ডিজাইন যাদবপুর ইউনিভার্সিটি যেভাবে আমাদের রেকমেন্ড করেছে সেভাবেই করা হয়েছে। আর এফএসআর আমরা যেটাকে বলি, ফায়ার সেফটি রেকমেন্ডেশন আমরা পেয়ে গেছি। এবার আমাদের একটা পার্মানেন্ট এফএসসি যেটাকে ফায়ার সেফটি সার্টিফিকেট বলে, সেটা আমরা নিব। সেটা বিল্ডিং তৈরি হওয়ার পরে মানে ফায়ারকে কন্ট্রোল করা বা তার থেকে মানুষকে সেফ রাখার জন্য যেসব রেকমেন্ডেশন ফায়ার সেফটি ডিপার্টমেন্ট করেছে, সেই রেকমেন্ডেশনগুলো আমরা ফুলফিল যখন করবো, ওনারা ইন্সপেকশন করবেন, করে দেখে ফায়ার সেফটি সার্টিফিকেট দেবে। আর বাইরে যে নিরাপত্তার ব্যবস্থা, চতুর্দিক ঘিরা থাকবে, ফিজিক্যাল থাকবে, সিকিউরিটি থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে। আর এখানে যেসব লোক আবাসিক হবে আর কি, নেহাতি এখানে একটা সোসাইটি হবে, ফলে এখানে নিয়ম কানুনের মধ্যেই সব কিছু থাকবে, একটা শৃঙ্খলার মধ্যেই থাকবে। আশা করি কোনো অসুবিধা মানুষ না। ওকে। এই টাওয়ার প্রকল্পে আমাদের এলাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার কি ধরনের পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন আনবে এটা খুব বলা মুশকিল, তবে এটা একটা ল্যান্ডমার্ক হবে। গোটা জেলায় এটা একটা ল্যান্ডমার্ক, এটা একটা ইম্প্যাক্ট। উত্তরবঙ্গের একটা ল্যান্ডমার্ক হতে পারে। উত্তরবঙ্গেরই ল্যান্ডমার্ক,
কিন্তু বিশেষত আমাদের মালদাবাসীর গর্ব এটা, আর তার মধ্যে সুজাপুরবাসীর বেশি গর্ব। তো এটা একটা ল্যান্ডমার্ক হবে, এটা নিশ্চিতভাবেই মানুষের দৃষ্টি, যেটা চিন্তা ভাবনাটাকে একটা লেভেলে নিয়ে যাবে। তো মানুষের চিন্তা ভাবনা যদি বড় হয় তাহলে এটা অর্থনীতিতেও এর প্রভাব পড়বে, সামাজিকভাবেও এদের দৃষ্টিকোণ অনেক বড় হবে, আর রাজনীতিতেও এর পরোক্ষ ইম্প্যাক্ট আছে। আর সবচেয়ে বড় কথা হবে যে যেসব ছেলেপুলে, আমাদের ছেলেপুলেরা, আমাদের সমাজের ইয়াং স্টাররা, তারা নিজেদের অনেকে হীনমন্যতায় ভুগে, তো অন্তত আমার আশা যে আমরা যেটা করছি এটা দেখে তারা অনুপ্রাণিত হবে যে ইচ্ছা থাকলে বড় কাজ করা যায়। তাহলে সুজাপুরে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এই প্রজেক্টটা। তো এইটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে গ্রামীণ এবং শহরে এই দুটো কালচার যখন এখানে কম্বিনেশনে আছে, এটা নিশ্চিতভাবে আরবানাইজেশনটাকে মানে আপগ্রেড করে আরবানাইজেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। আর আগামী দিনে আমাদের এখানে যে বাসস্থানের সমস্যা, জায়গার যে সংকুলন কম হচ্ছে লোক সংখ্যা হিসাবে, সেটাতে একটা মানে দিশা দেখাবে যে না, আমরা নিচের দিকটাকে অনেকটা ফাঁকা রেখে উপরের দিকে ব্যবহার করে এটা করি, তাহলে এর পরিবেশগত দিকও একটা ভালো দিক আসবে। আপনার নির্মাণ চলাকালীন কোনো শিক্ষণীয় অভিজ্ঞতা আছে প্রচুর প্রচুর, যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? এই নির্মাণ কাজটা মানে এর এক একটা নির্মাণে যে কত রকম জিনিস লাগে, কত রকম এফোর্ট লাগে, মানে পারমিশনই তো বোধ হয় 100-র কাছাকাছি পারমিশন লাগে। 100 উপরে? 100-র কাছাকাছি এতগুলো পারমিশন করাতে হয়। দ্বিতীয় হচ্ছে যে মাটির নিচে থেকে উঠতে গিয়ে প্রায় 22টা ধাপ আছে। সেখানে আপনার পাইল তো আছেই, পাইল আছে, পাইল ক্যাপিং আছে, ফাউন্ডেশন আছে, ফ্লোর ম্যানেজমেন্ট, করিডোর ম্যানেজমেন্ট, এর আবার ফায়ার সেফটি ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ওয়াটার ড্রেনেজ সিস্টেম, বহু কিছু। এরকম 22টা ধাপ আছে। 22টা ধাপ অতিক্রম করে, যেটা আমরা হয়তো জানতাম না, আমরা এডুকেশনে ছিলাম, জানতাম না, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি। এবং প্রত্যেকটাই চ্যালেঞ্জ, প্রত্যেকটাই চ্যালেঞ্জ। আমাদের এলাকায় আরো শিক্ষিত তরুণরা যাতে উদ্যোগপতি হতে পারে, সেজন্য আপনার পরামর্শ কি থাকবে? প্রথমত কল্পনা করতে হবে। মানুষ চিন্তায় যদি কোনো জিনিস না নিয়ে আসে তাহলে তো হবে না। যদি কেউ চিন্তা করে কোনো কিছু নিয়ে, যেটাকে আমরা বলি রিসার্চ করে, তো নিজের মধ্যে, এখন আমাদের সমাজে তো এরকম নেই যে R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, তা তো করার জায়গা নেই। ফলে সেটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ প্রত্যেকটা মানুষকে নিজের মাথাতে একটা করে R&D বানিয়ে নিতে হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নেই আমাদের এখানে, স্কিল ডেভেলপমেন্টের কোনো সেন্টার নেই আমাদের এখানে, কোনো প্রফেশনাল কলেজ নেই আমাদের এখানে, একটা ডিগ্রি কলেজও নেই আমাদের এখানে। যেগুলো সামাজিকভাবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, ব্যক্তি মানুষকে এগোতে পারে, সেরকম কোনো ব্যবস্থাই নেই। তা সত্ত্বেও মানুষ এগোচ্ছে। কি করে এগোচ্ছে? চিন্তা থেকে। সেগুলো কি আমাদের ব্যর্থতা যে একটা ডিগ্রি কলেজ সুজাপুরে নেই? না, ব্যর্থতা বললে ভুল হবে। এখানে একটা ডিগ্রি কলেজ না থাকতে গেলেও আমাদের এখানে বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। তারা ভালো পরিষেবা দিচ্ছে, পরিশ্রম করছে। আমাদের এখানকার ছেলেমেয়েরা এখন মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে, প্রফেশনাল বিভিন্ন জায়গাতে এগোচ্ছে এবং প্রতি বছর চাকরিও পাচ্ছে, পেশাগতভাবেও এগোচ্ছে। আমাদের এলাকায় দাঁড়িয়ে নেই। সরকারি আনুকূল্য আমরা পাইনি, রাজনৈতিক সুব্যবস্থা বা রাজনৈতিক আনুকূল্য আমরা পাইনি, কোনো সংস্থা আমাদের এখানে এসে কোনো ডেভেলপমেন্ট করেনি, যার জন্য মানুষ পরিশ্রমী হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছুটেছে, অর্থ উপার্জন করছে এবং নিজেদের ছেলে মেয়েদেরকে এখানে না হলেও বাইরে রেখে যে কোনো জায়গা থেকে তার এডুকেশনের ব্যবস্থা করছে। আমাদের ছেলেমেয়েরা নিঃসন্দেহে ভালো এগোচ্ছে এবং রাজ্য, জেলা সব জায়গার সঙ্গে প্রতিযোগিতা করে এগোচ্ছে। এক্ষেত্রে একজন গার্জেন অ্যাক্টিভ বলে হয়তো ছেলে তার, কিন্তু যারা খুব নিম্নবিত্ত, এবার একটা বড় অংশ, তাদের ক্ষেত্রে একটা বড় অংশ হীনমন্যতায় ভুগছে যে আমি বোধহয় পারবো না। তো সেটা না ভেবে একটা কিছু করার পরিকল্পনা যদি কেউ করে, রিসার্চ যদি কেউ করে, তাহলে রিসার্চ যদি কেউ করে আর চিন্তা করে যদি ডিসিশন নিয়ে নেয়,
যে আমি এটা করব, তাহলে সেটা করতে গিয়ে প্রথম তো হচ্ছে একটা ডিসিশন নেওয়া, তারপরে হচ্ছে যে সেটা কিভাবে করব তার একটা পয়েন্ট আউট করা যে এইভাবে করতে পারে, কতদিনের মধ্যে করব তার একটা টাইম ফ্রেম হতে পারে। এবার এইটা করতে গিয়ে কি কি বাধা আসতে পারে, কোনটাই আমার দুর্বলতা আছে, কোনটাই আমার সফলতা আছে, এই যে একটা বললাম না, একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার না থেকে নিজের মাথাতেই একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার বানিয়ে ফেলতে হবে। তাহলে আপনি তাহলে ও এগোবে, কেউ রুখতে পারবে না, কারো ক্ষমতা নেই, এগোবেই এগোবে, আমি তো এটা বিশ্বাস করি। উদ্যোগপতি হিসাবে মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা আপনি কিভাবে দেখবেন? সামাজিক দায়বদ্ধতা তো প্রত্যেক মানুষেরই থাকা, সমাজে বাস করতে গেলে সামাজিক দায়বদ্ধতা থাকতেই হবে। ফলে আমাদের হাতে যদি সেরকম সামর্থ্য আসে, সামর্থ্য অনুযায়ী আমরা সোসাইটিকে যতটা সাহায্য সহযোগিতা পারি করব, সংস্কৃতিতে করব, শিক্ষাতে করব, সামাজিক নানা কাজে করব। এগুলো মানসিকতা আছে, নিজের সামর্থ্য অনুযায়ী এখন করি, সামর্থ্য বাড়লে আরো বেশি করে করবো। ভবিষ্যতে আমাদের এলাকার উন্নয়নে আপনার আর কি কি পরিকল্পনা আছে এই রুবি রেসিডেন্সিয়াল টাওয়ার ছাড়া? আমার একটা ইচ্ছা আছে, গোটা কালীচক এলাকায় আমরা এতদিন শুনেছি যে প্রচুর মানুষের হাতে পয়সা আছে, এ আছে সে আছে, কিন্তু আমাদের এখানে একটা সারা ভারতবর্ষে কম্পিট করার মতো একটা এডুকেশন প্রতিষ্ঠান বা একটা সিবিএসসি স্কুল নাই। দু একটা স্কুল আছে, তারা লিখে কি সিবিএসসি সিবিএসসি স্কুল না, আমাদের এখানে যারা আছে তারা করছে কি, আমরা উই আর ফলোইং সিবিএসসি কারিকুলাম, নট সিবিএসসি অ্যাপ্রুভড স্কুল। অ্যাপ্রুভ নেই? অ্যাপ্রুভ কোন স্কুলে? তো গোটা কালীচক এলাকায় 11 লক্ষ লোক বাস করে, তো 11 লক্ষ লোকের প্রায় 2.25%, 2.25% জনবৃদ্ধি আছে, গ্রোথ রেট আছে। তো সেখানে আমাদের আগামী দিনে যদি সারা ভারতবর্ষ এবং বিদেশের মাটিতে কম্পিট করতে হয়, তাহলে একটা সিবিএসসি কারিকুলামের মতো একটা কোনো স্কুল বা আইসিএসসি কারিকুলামের স্কুল আমাদের এখানে খুব প্রয়োজন। এটা আমি নিজে না পারলেও যাদের পারার সামর্থ্য আছে তাদেরকে একত্রিত করার কথা চিন্তা করছি এবং ভাবছি, যেটা যদি কেউকে দিয়ে সবাই মিলে জোড়াতালি যে করা যায়, যেখানে হয়তো বছরে আমরা 500 ছেলে মেয়েকে ভালো এডুকেশন দিতে পারবো, তাহলে ওরা মেডিকেলে যে কমপ্লিট করতে পারবে, ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েও কমপ্লিট করতে পারবে, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় কমপ্লিট করতে পারবে। এবং নিজেরাও যদি কেউ উদ্যোগপতি হতে চায়, উদ্যোগ করে বিজনেস ম্যানেজমেন্ট নানা রকম কিছু করতে চায়, তাহলে তার যে বেসিক ফাউন্ডেশনটা সিবিএসসি কারিকুলাম বা আইসিএসসি কারিকুলামে যেটা পাবে, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে কারিকুলাম আছে তাতে সেই সুযোগটা কম আছে। তাহলে আপনার G+18 এই প্রকল্প পরবর্তী নেক্সট প্রকল্প কি আপনার এই সিবিএসসি কারিকুলাম স্কুল? হ্যাঁ, ওটা হয়তো আমি একা পারবো না, চেষ্টা করছি একটা কনসোর্টিয়াম করে কয়েকজনকে নিয়ে মিলে করা একটা, আর একটা ল এবং টাউন প্ল্যানিং কলেজের পরিকল্পনা আমাদের আছে। ওকে, এত বড় প্রজেক্ট আপনি কিভাবে ফান্ডিং বা বিনিয়োগের বিষয়গুলো সামলাচ্ছেন? জায়গাটা তো আমাদের ছিল, আর 1.5 লাখ টাকা পুঁজি নিয়ে 150 কোটি টাকা প্রজেক্ট করা দুরূহ ব্যাপার, দুঃসাধ্য কিন্তু অসাধ্য নয়, এটা আমাদের মাথায় ছিল, যেটা দুঃসাধ্য হলো অসাধ্য নয়। ফলে প্রথমত আমরা একটা প্ল্যান রেডি করে এটা আমরা বিভিন্ন কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, তাদেরকে প্রেজেন্টেশন দিই যে এখানে এই প্রজেক্ট হবে, এই তার প্ল্যান, এই তার পরিকল্পনা, এখানে আপনার এই বিনিয়োগ করলে এই প্রফিট মার্জিন হতে পারে, বা এখানে এই বাজার আছে, এই আমাদের সমাজ, এই এখানকার অর্থনীতি, সমস্ত কিছু প্রেজেন্টেশন দিয়ে তাদেরকে বুঝাই। বেশ কয়েকটা কোম্পানিতে রাজি হয়। শেষ পর্যন্ত কলকাতার কৃষ্ণা গ্রুপ, যার একটা সিস্টার কনসার্ন হচ্ছে MSSM ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, যার কর্ণধার হচ্ছেন শ্রী শঙ্কর সাহা, তিনি এগিয়ে আসেন এবং সুজাপুরের মতো জায়গাতে তিনি এই বিরাট একটা বিনিয়োগ করবেন। তিনি শুধু বলেন যে এটা আমরা সোল প্রোপ্রাইটারশিপে যাব না, আপনি যদি জয়েন্ট ভেঞ্চারে থাকেন আমরা যাবো একটা পার্সেন্টেজ শেয়ার করে, প্রপোর্শন। তো সেই হিসাবে এই প্রজেক্টটা জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে, পুরো ফিনান্স উনি করছেন, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট উনি করছেন, এবং উনি এখানে বেশ কয়েকবার মাঝে মধ্যেই আসছেন, এখানে এসে মানুষের সঙ্গে কথাও বলেছেন, সব মানুষের সহযোগিতাও চেয়েছেন, মানুষ সহযোগিতা করছেও,
এবং সুন্দরভাবে আমাদের মাটির তলার কাজ প্রায় 100 ফিট নিচে থেকে কমপ্লিট হয়ে আসলো। সম্ভবত 2-4 দিন হয়তো আর লাগবে, তাহলে মাটির তলার কাজ আমাদের প্রায় শেষ। এরপরে আমাদের ফাউন্ডেশন ক্যাপিং এবং ফাউন্ডেশন হয়ে গেলে, ক্যাপিং হয়ে গেলে দুটো ধাপ আর শেষ হয়ে যাবে। তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোর করব। গ্রাউন্ড ফ্লোর হওয়ার পরে মাসে আশা করছি 2টো করে ফ্লোর আমরা দিয়ে দেবো এবং 2026 সালের মধ্যে 18 তলার সুপার স্ট্রাকচার কমপ্লিট হবে। আপনার হাতে যখন 1.5 লাখ টাকা আর আপনি 150 কোটি টাকার স্বপ্ন, সেটা কি রাতে দেখেছিলেন না দিনে? স্বপ্ন তো দিনেই দেখতে হয়, রাত্রে দেখতে অন্য জিনিস হয়। তো সেই এটাকে আমরা ড্রিম বলি, মানে অ্যাচিভমেন্ট করতে চাই এরকম একটা ভাবনা, এটাকে আমরা ড্রিম বলি। তো ড্রিম তো রাত্রে হয় না, দিনেই দেখতে হয়। তখন অনুভূতি, ফিলিংসটা কেমন ছিল যে আমি এই একটা প্রজেক্ট বানাবো? না, এই ব্যাপারে ডক্টর আব্দুল কালাম আজাদের, আমাদের রাষ্ট্রপতি, একটা বিখ্যাত কথা আছে যে স্বপ্ন তাকেই বলে যেটা মানুষকে ঘুমাতে দেয় না। ঘুমিয়ে যেটা দেখা হয় সেটা স্বপ্ন নয়, ওটা অন্য কিছু, ওটা ইলুশন। তো দিনের বেলায় দেখতে হয়েছে স্বপ্নটা, সেই হিসাবে জীবনযাপন করা এবং লড়াইয়ের ময়দানের থেকে বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাওয়া, এই সাহসটুকু ছিল আমাদের, আছে এবং করছি। এরপরেও হয়তো অনেক বাধা বিপত্তি আসবে, এটা সেটা হতে পারে কোনো সমস্যা। তো সেই সমস্যা দেখে পালালে তো হবে না, সমস্যার মোকাবিলা করে এগোতে হবে। স্বপ্ন দেখার পর প্রথম কাকে জানিয়েছিলে যে আমি এটা একটা প্রজেক্ট বানাবো? না, প্রথম আমার এই বাসর বাড়িটা হচ্ছিল, এটা আমি বাড়ি করছিলাম। তো বাড়ি করতে করতে 3 তলা কাজ চলছে, 2 তলা হয়ে গেছে, 3 তলা কাজ চলছে। হঠাৎ একদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে মনে হলো যে এটা তো আমরা করতে পারি বোধহয়। তো পরের দিন সকালে উঠে মিস্ত্রি চলে এসছে, বেলা 10টা বেজে গেছে তখন। বললাম যে কাজ বন্ধ করো, এখন কাজটা বন্ধ থাকবে কিছুদিন পর। তখন আমি ওই দিন রাত্রে কলকাতা বেরিয়ে গেলাম, গিয়ে আমাদের যারা অভিজ্ঞ লোক আছে, যারা এক্সপার্ট লোক আছে, তাদের সঙ্গে আলোচনায় বসলাম দফায় 4-5 দিন থেকে। ওরা বললো যে না, এটা সম্ভব হবে। আমাদের ধারণা ছিল যে এটা বোধহয় হয় না গ্রামীণ এলাকায়। ওরা বললো যে না, কেন হবে না, ভারতবর্ষের সব জায়গায় হয়, দিল্লিতে হচ্ছে, পুনাতে হচ্ছে, বোম্বেতে হচ্ছে, হায়দ্রাবাদে হচ্ছে, কলকাতায় হচ্ছে, তো আপনার ওখানে হবে না কেন? দেশের আইন তো একই সব জায়গাতে। তো তারা বললো যে বলেন, করবেন তো আমরা সব রকম সাহায্য সহযোগিতা করবো, কোথায় কে আছে না আছে খুঁজে বার করছি। তো সেই যারা ছিল আমাদের অমল মহাজন বলে একজন লোক আছে, তিনি এখন এই প্রজেক্টু ইনভলভ, মানে উনি আমাকে সহযোগিতা করেই যাচ্ছেন, এখানেই থাকছেন। তন্ময় চৌধুরী, আনন্দ, আমাদের নৌসাদ ভাই, তারপরে আমাদের বাসব সেনগুপ্তা, অনেক লোক আছে যারা আমার খুব শুভাকাঙ্ক্ষী আর কি। তারা তাদের সাহস এবং তাদের সহযোগিতাতে আজকে আমরা কাজটা ইমপ্লিমেন্ট করছি, এগোচ্ছে কাজ। আশা করছি কমপ্লিট হবে নির্ধারিত সময়ের মধ্যে। ওকে, আপনার কাছে কোনো টাকা ছিল না, আপনি হট করে মিস্ত্রি বন্ধ করে কলকাতা চলে গেলেন, এই যে এরকম একটা সাহস, এই সাহসটা কোথা থেকে আসে? না, ওই তো বললাম যে টাকা তো সব মানুষের কাছে থাকবে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু টাকার একটা ধর্ম হচ্ছে যার কাছে থাকুক না কেন ওর কাছে ও থাকতে চায় না। টাকা আমার তো ধারণা এমন কিছু পোকামাকড়ের রস দিয়ে তৈরি যে ও টাকা মানুষের মাথাতে কামড়াতেই থাকে, ও কারো বাক্সে থাকতে চায় না। তো আমার ধারণা ছিল আমার কাছে টাকা নেই ঠিকই, কিন্তু যাদের কাছে টাকা আছে তাদের তো টাকাটা আমরা ব্যবহার করতে পারি। সে টাকা কখন ব্যবহার করতে দিবে? যদি দেখে যে তার টাকার ইউটিলাইজেশন করে সেখান থেকে প্রফিট অর্জন করতে পারছে। এই সিম্পল ফর্মুলা। তো সেই হিসাবে আমরা যাদের কাছে পয়সা আছে তাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম এবং তারা বিনিয়োগ করেছে এখানে। ওকে, সাধারণ মানুষ মানে 19 তলা বিল্ডিং নিয়ে একটা ভয় থাকে, এই ভবনের পাইলিং, ভূমিকম্প সহনশীলতা এবং অগ্নি নির্বাহ ব্যবস্থা নিয়ে যদি সহজ করে কিছু বলতেন। সহজ করে বলার কথা হচ্ছে যে এখানে সেসব ভূমিকম্প, এটা একটা প্রাকৃতিক ব্যাপার এবং মানুষ এটাকে সম্পূর্ণ রোধ করতে পারে না, কিন্তু যতটুকু সম্ভব রেসিস্টেন্স দেওয়ার মানুষের বিদ্যা বুদ্ধি টেকনোলজিতে যা আছে সবই এখানে ব্যবহার হবে। ওকে, এই ফ্ল্যাটগুলোতে আধুনিক সময়ে কি কি প্রযুক্তি, যেমন স্মার্ট লিফট, সোলার সিস্টেম বা বর্জ্য ব্যবস্থা
ব্যবহার করা হচ্ছে? এগুলো সবই থাকছে, সবই থাকবে, সবই। ওয়াইফাই থাকবে, ওয়াইফাই থাকবে। ওয়াইফাই থাকবে, ইন্টারনেট কানেকশন থাকবে প্রত্যেকটা রুমে, একটা করে পয়েন্ট এক্সট্রাই থাকছে। আপনি এই টাওয়ারের স্থায়িত্ব বা লঞ্জিভিটি নিশ্চিত করতে কি ধরনের কাঁচামাল বা ম্যাটেরিয়ালস ইউজ করেছেন? এটা আমাদের 2.5, অর্থাৎ 1 গুণ না 2.5 গুণ সেফটি দিয়ে করা আছে। ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে 2.5 গুণ সেফটি, 250 গুণ, 100% না 250% সেফটি দিয়ে করা আছে। এর জন্য আমরা JSW নিও স্টিল, সেল, টাটা টিসকন এর যে লোহা আয়রন স্টিল যেটা ব্যবহার করছে সেটা, লাফার্জ কংক্রিটো, লাফার্জ ডুরাগার, আল্ট্রাটেক এবং SSC সিমেন্ট ব্যবহার করে করা হচ্ছে, সেটা সবচেয়ে ভালো সিমেন্ট। আর আমাদের স্যান্ড, ময়ূরাক্ষী নদীর বালি, পাকুড়ের স্টোন, তারপর দুনিয়াব্যাপী এর নাম আছে, এর চেয়ে ভালো চিপস, এর চেয়ে ভালো মালদার ব্রিক্স, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ব্রিক্স হয়। তো সব জিনিস ভালো জিনিস দিয়ে তৈরি হচ্ছে। মানে এগুলো এই প্রজেক্টে কি এগুলো কাজ করার জন্য এগুলো কি আলাদা করে টেস্ট করে নিয়ে আসা হয়? এগুলো গভর্নমেন্ট সার্টিফাইড করা আছে, সেল রড গভর্নমেন্ট সার্টিফাইড, নিউ স্টিল গভর্নমেন্ট সার্টিফাইড, PWD সার্টিফাইড এবং যাদবপুর ইউনিভার্সিটি টেস্টেড। এই প্রজেক্ট চলাকালীন আমাদের এলাকার কতজন মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং ভবিষ্যতে মেনটেন্যান্সের কাজে কতজন যুক্ত হতে পারে? এখন পার্মানেন্টলি আমাদের জব রোলে আছে, জব রোলে এখন 8 জন আছে। আর আমাদের লেবার, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার এসব মিলে প্রায় আরো 40 জন এই মুহূর্তে প্রায় 6 মাস ধরে কাজ করছে। আর আগামী দিনে আমাদের এই পাশে কমার্শিয়াল বিল্ডিংটা যখন হয়ে যাবে তখন, এবং এপারে সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, হাউসকিপিং এর লোক, ফ্লোর কিপিং এর লোক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এইসব মিলে ড্রাইভার, আবার এদিকে মলে বহু সেলস কর্মচারী, ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এরকম মিলে আরো 100 জন লোকের কর্মসংস্থান। তো বেশ একটা ভালো অঙ্কের একটা কর্মসংস্থান। 100 জন তো বটেই, তার বেশি হবে কম হবে। 19 তলা বিল্ডিং মানে প্রচুর মানুষের বসবাস, এলাকার জল সরবরাহ বা ড্রেনেজ সিস্টেম যাতে চাপ না পড়ে, তার জন্য আপনার কোন আমাদের দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে আমাদের হাই ড্রেন আছে আমাদের পাশে, যেটা সুজাপুরের সবচেয়ে বড় ড্রেন, সেটা পাশেই আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে একটা SPT বসানো হচ্ছে। SPT মানে হচ্ছে যে উপর থেকে যে জলটা আসবে সেই জলটাকে একটা জলাধারে ধরা হবে, সেটা ফিল্টার করে পাতালে ঢুকিয়ে দেওয়া হবে, সেই যন্ত্র বসানো হচ্ছে। এই 19 তলা টাওয়ারটি কি আমাদের এলাকার পরিচয় বা ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দেবে বলে অবশ্যই, বিশ্বাস করেন? অবশ্যই বাড়তে বাধ্য, বাড়তে বাধ্য। এটা একটা অলংকার। আমাদের নাম হচ্ছে ঈদগাহের যেমন এটা মিনার, এতে মানুষকে খেতে দেয় না, কিন্তু এলাকার একটা কালচার এবং একটা অহংকার, এটা একটা অলংকার এবং অহংকার। সেরকম 19 তলা টাওয়ারও নয় মজার অহংকার এবং অলংকার। কারণ যেটা মালদা তথা উত্তরবঙ্গে এরকম টাওয়ার নেই, হ্যাঁ। কোথাও হবে না, হবে ভবিষ্যতে আমাদের এখানে, কিন্তু আপাতত আমাদের সুযোগ নেই। আপাতত এখন হবে। ফলে এখন এটা বললাম না, যেটা যেমন আমাদের এলাকার একটা অলংকার, তেমন এটা আমাদের অহংকার। কাজ চলাকালীন এমন কোনো মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল প্রজেক্টটা আটকে যেতে পারে, সেই পরিস্থিতিতে আপনি কিভাবে মোকাবিলা করেছেন? না, হয়েছিল প্রথমে এই কাজটা নিয়েছিল মালদা প্রজেক্টস প্রাইভেট লিমিটেড। তারা কাজটা হঠাৎ করে বলে যে আমাদের ফান্ড সমস্যা, আমরা করতে পারবো না, চলে যায়। তখন মনে হয়েছিল, সাময়িকভাবে মনে হয়েছিল যে কাজটা কি হবে না, আর কি হবে না, কিন্তু সেটা ভেবে থাকিনি। একজন ছেড়ে দিয়েছে, তো আমরা 10 জনের কাছে হাজির হয়েছি গিয়ে। সেক্ষেত্রে কি ডিপ্রেশনে গেছিলেন? এত চাপ যে না, ফেলিওর? না, লড়াইটা শেষ করলে না লড়ে হারি কি করে? শেষ লড়াইটা না লড়ে তো হার মানাটা ঠিক না। অনেকেই মনে করে শুধু ডিগ্রি থাকলে সফল হওয়া যায়। আপনি কি মনে করেন একজন শিক্ষিত ব্যক্তির জন্য পুঁজির চেয়ে তার শিক্ষা ও বুদ্ধিভিত্তিক ব্যবসার বেশি কাজে লাগে? না, শিক্ষা মানুষকে চেতনা এনে দেয়, আর সেই চেতনা থেকে তার যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বাড়ে। সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে গেলে তাকে তো পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। শুধু শিক্ষা থাকলে হবে না, আর শিক্ষা না থাকলেও হবে। আমাদের দুটোই দরকার। দুটোই দরকার। শিক্ষা থাকতে হবে এবং তার সঙ্গে শিক্ষা থেকে যেটা আমি পাচ্ছি, আমার যে চেতনা বৃদ্ধি করছে, সেই চেতনাকে
ক্রিয়েটিভিটিতে কনভার্ট করতে হবে। ক্রিয়েটিভিটিতে কনভার্ট করে দিতে গেলে আমার মধ্যে একটা কল্পনা আসবে, সেই কল্পনার উপরে ভিত্তি করে আমি পরিকল্পনা করব, সেই পরিকল্পনাকে আমি কার্যকরী করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব, তাহলেই না কাজটা হবে। তাহলে আমরা সাকসেস সব ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে সব সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, শুধু আমার ক্ষেত্রে না। আমাদের এলাকায় যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চায় কিন্তু সাহস পাচ্ছে না, তাদের জন্য আপনার গোল্ডেন টিপস কী হবে? শুরু না করলে শেষ হবে কি করে? শুরুটা করতে হবে। আমাদের এখানে প্রচুর জনসংখ্যা আছে, গোটা কালীচক এলাকায় 11 লাখ লোক বাস করে। সেগুলোর প্রায় আমরা একটা সমীক্ষা করেছিলাম কিছুদিন আগে, যেটা কালীচকে 1, 2, 3 নম্বরে সেই ছোট পানের দোকান আর এই মুদিখানার দোকান আর এই ছোট স্টোরগুলোর সংখ্যা প্রায় 36,000। 36,000? 36,000। আমার 9 মৌজাতে 10,000 আছে। মানে আমাদের জেলার বুকে। কালীচক সুজাপুরের 36,000 মানুষ এই পান আর বিড়ির দোকান করে কর্মসংস্থান হ্যাঁ, পাচ্ছে রীতিমতো। 36,000। এটা বেসরকারি সমীক্ষা। একটু কম বেশি হয়েছে, তো একটা আন্দাজ পাওয়া যায়। তো 36,000 দোকানে আমি যদি 10 প্যাকেট করে চীনাবাদাম দিয়ে আসি, যে 10 প্যাকেট করে বিক্রি করা, কত প্যাকেট হয়? 36,000 × 10। হ্যাঁ, তাহলে কত হয়? 3,60,000। 1 টাকা করে থাকতে গেলে 3,60,000 টাকা পার ডে ইনকাম আছে। কিন্তু 10 জন মিলে যদি করে তাহলে কত হয়? 36,000 করে তো ভাগে পায়। হ্যাঁ, তো ছোট উদ্যোগ হলে যে হবে না তা না, করতে হবে। মানে সাহস করতে হবে। হ্যাঁ, আমি আজকে 200 দোকানকে দেব, 36,000 দোকানকে দিতে যাবো কেন? মানে আপনি আমার জীবনের অনুপ্রেরণা, যে 0 থেকে 150 কোটি টাকার একটা বিজনেস ভাবতে পারি এবং সেটা আমি সফলতার সঙ্গে করতে পারি, আরামসে। তাহলে আমি কেন করতে পারবো না 0 থেকে? আমাদের এলাকায় তরুণ প্রজন্মের জন্য আপনার বিশেষ কোনো উপদেশ আছে? আমি উপদেশ দিব, উপদেশ যদি দিতে বলেন না, উপদেশ বলাটা ঠিক না। আমি বলবো প্রত্যেকটা ছেলে নিজেকে কোশ্চেন করতে শিখুক, চিন্তা করতে শিখুক। তাহলে উত্তরটা নিজে থেকে। হ্যাঁ, নিজে থেকেই উত্তরটা বেরিয়ে আসবে। চোখ মুখ খোলা আছে, পরিবেশ থেকে, সমাজ থেকে, তার যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডল থেকেও শিক্ষা পেয়ে যাবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে 9-6 পডকাস্টে আপনাকে ডিসকাস করে কেমন অনুভূতি হলো? ভালো। এবার এই ধরনের ব্রডকাস্ট যদি আপনারা আরো মানে উঁচু দরের লোকদের নিয়ে যদি করতে পারেন, তাহলে মানুষের কাছে অনেক কিছু শেখা আছে। যারা আমাদের এখানে প্রতিষ্ঠিত লোক আছে, জ্ঞানীগুণী লোক আছে, যারা শিক্ষিত বড় মানুষ আছে, মানে আমাদের থেকে তাদের ইন্টারভিউগুলো যদি আপনারা বেশি প্রচার করেন, তো বোধহয় বেশি কাজে লাগে। আমরা চেষ্টা করব সকলের সঙ্গে করার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আশা করি আপনি আপনার এই প্রজেক্ট আরও ভালো হয়ে উঠুক এবং সকলে ভালো থাকুক, সুস্থ থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর কামিং।